এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, যদি তোমার চোখের সামনে থেকে কেউ তোমার বড় ভাইকে তুলে নিয়ে যায় আর তার কিছুদিন পর আবার ফিরিয়ে দেয়, তোমার কেমন ফিল হবে? কিন্তু ওয়েট, যদি এবার তুমি বুঝে ফেলো যে এটা আসলে তোমার বড় ভাই নয় বরং অন্য কেউ, যে তোমার দাদার মতো দেখতে। যদি কল মুভি দেখে তুমি ভেবে থাকো এটাই বেস্ট কোরিয়ান থ্রিলার, তবে 2017 সালে মুক্তিপ্রাপ্ত এই কোরিয়ান মিস্ট্রি থ্রিলার ফরগটেন তুমি এখনো দেখোইনি। তবে তার আগে একবার মনে করিয়ে দিই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো মুভির গল্প শুরু হয় 1997 সালে। গাড়িতে হঠাৎ জিন নামের একটি ছেলের ঘুম ভেঙে যায়, যে নিজের মা বাবা আর দাদা ইয়োসুকের সাথে কোথাও যাচ্ছিল। তারা আসলে নতুন একটি বাড়িতে শিফট হয়ে যাচ্ছিল, কিন্তু সেই বাড়ির সামনে আসার সাথে সাথে জিনের কেন জানি সব চেনা চেনা লাগতে থাকে, যেন আগে সে এই বাড়ি দেখেছে। জিনের দাদা ইয়োসুক ছিল ক্লাস টপার। সে নিজের গ্র্যাজুয়েশনও একটা নামি কলেজ থেকেই করেছিল, এমনকি খেলাধুলোতেও সে অনেক ভালো ছিল, মানে একদম অলরাউন্ডার বলতে পারো। অপরদিকে জিন আবার একটু অ্যাভারেজ টাইপের বাচ্চা, এমনকি তার অ্যাংজাইটি আর মেন্টাল ব্রেকডাউনের জন্য তাকে রোজ ওষুধও খেতে হয়। তো তার কাছে সেই মুহূর্তে ফিল হতে থাকে যে এই বেকার লাইফে তার গর্ব করার মতো একমাত্র জিনিস হচ্ছে তার দাদা। এরপর গল্পে এটাও বলা হয় যে 1 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টের কারণে ইয়োসুক পায়ে চোট পায়, আর তারপর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। যাই হোক, তো নতুন বাড়িতে জিন যে রুমে থাকবে সেই রুমটা বাড়ির মালিক তখনও খালি করেনি, তাই ফার্স্ট কিছুদিন তাকে ইয়োসুকের সাথেই রুম শেয়ার করতে হচ্ছিল। ঘর গোছানোর সময় একজন ওয়ার্কার জিনকে একটু অবাক হয়ে প্রশ্ন করে যে, আচ্ছা, তোমাদের 2 ভাইয়ের মধ্যে বড় কে? জিন বলে, কেন, ইয়োসুক বড়, ও আমার দাদা হয়। জিন মনে মনে অবাক হয়, কারণ তার বয়স 21 আর তার দাদার বয়স 30। বাট এতে ওয়ার্কার কিছু বলতে যাবে তার আগেই ইয়োসুক সেখানে চলে আসে আর সেই ওয়ার্কারকে নিচে পাঠিয়ে দেয়। রাতে ডিনার করার সময় জিন সে ছোট রুম যেটা এখনো বন্ধ করা সেখান থেকে একটা আওয়াজ পেতে থাকে, বাট বাকিদের জিজ্ঞেস করলে তারা কিছুই শুনতে পাচ্ছে না বলে। রাতে ঘুমোতে যাওয়ার সময় জিন আবার সেই রুম থেকে আওয়াজ পায়। এবার জিন উঠে রুমটার দরজা খুলতেই যাবে, এমন সময় ইয়োসুক এসে তাকে থামিয়ে দেয়। এরপর ইয়োসুক তাকে বলে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, এতে তোমারও একটু রিল্যাক্স লাগবে। তো 2 ভাই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে গল্পগুজব করতে থাকে। এমন সময় ইয়োসুককে তাদের বাবা ফোন করে তার সাথে কিছু দরকার আছে জানে। তো ইয়োসুক জিনকে সেখানে কিছুক্ষণ ওয়েট করতে বলে যে আমি বাড়ি যেয়ে বাবার সাথে দেখা করে এক্ষুনি চলে আসছি। তো ইয়োসুক বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ সেখানে কিছু লোক একটা গাড়ি নিয়ে আসে আর ইয়োসুককে তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে। এতে ইয়োসুকও তাদের সাথে মারামারি করার চেষ্টা করে। এসব আওয়াজে জিন এগিয়ে এলে সবটা দেখে সেও তার দাদাকে বাঁচানোর চেষ্টা করে, বাট আলটিমেটলি লোকগুলো তার দাদাকে তুলে নিয়ে চলে যায়। জিন এবার দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে আসে আর সব কথা বলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জিন স্বপ্নে কিছু ঘটনার ঝলক দেখতে পায়, যেখানে একজনকে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। এরপরে দৃশ্যে জিন ডিটেকটিভদের ভ্যানের নাম্বার বলে, ঘটনার ডিটেলস বলে, বাট ডিটেকটিভস বলে এমন নাম্বারের তো কারই এক্সিস্টই করে না। তো এভাবে অনেকদিন কেটে যায়, তাদের কাছে কোনো টাকা চেয়ে কলও আসে না, ডিটেকটিভসও কারোর কোনো খোঁজ বের করতে পারে না। এভাবে একদিন রাতে জিন আবার সেই বন্ধ রুমটা থেকে আওয়াজ পায়, আর সেই টর্চার করে জিজ্ঞাসাবাদ করার স্বপ্নটা আবারও দেখে। এতে তার ঘুম ভেঙে যায়। পরদিন সকালে অর্থাৎ 19তম দিন ইয়োসুক বাড়ি ফিরে আসে। এতে তো জিনের খুশির সীমা নেই, বাট ইয়োসুকের এই 19 দিনের কোনো কথাই মনে ছিল না, তাই তাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় ছিল না। ইয়োসুকের সব মনে না পড়লে অপহরণকারীদের খুঁজে বের করাও মুশকিল, তো তারা অপেক্ষা করতে থাকে। সেদিন রাতে জিন ইয়োসুককে রাতে কোথাও একটা যেতে দেখে। পরদিন জিন সকালে কোনো একটা কারণে ওষুধ খেতে ভুলে যায়। এরপর ইয়োসুকের সাথে খেতে বসে তাকে প্রশ্ন করে, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? এতে ইয়োসুক বলে, কই, কোথাও যায়নি তো। জিনের আরো বেশি খটকা লাগে যখন সে দেখে ইয়োসুক আগে বা পায়ে খুঁড়িয়ে হাঁটতো, বাট এখন ডান পায়ে খুঁড়িয়ে হাঁটছে। সেদিন রাতে জিন পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে পড়ে। ইয়োসুক আজ রাতেও বাইরে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু এইবার সে শিওর হতে আসে জিন ঘুমোচ্ছে কিনা। তাই একটা পেন্সিল নিয়ে সে ক্লিক করতে থাকে যতক্ষণ না পেন্সিলের শীষটা পুরো বেরিয়ে ভেঙে পড়ে যায়। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই জিন চোখ খুলে বসে আর আমরা বুঝতে পারি জিন ঘুমোয়নি। এবার সে তাড়াতাড়ি একটা ট্যাক্সি করে ইয়োসুকের পিছে যেতে থাকে। ইয়োসুক এবার একটা বাজারের মধ্যে আসে আর সিগারেট খেতে খেতে দুটো লোকের সাথে কথা বলতে থাকে, অথচ ইয়োসুক কিন্তু আগে কখনো কোনো নেশাই করতো না। জিন এবার খেয়াল করলে বুঝতে পারে এই যে দুটো লোকের সাথে ইয়োসুক কথা বলছে সেটা আর কেউ নয়, বরং সেই ডিটেকটিভ যারা তার দাদার অপহরণের তদন্ত করতে তাদের বাড়ি গিয়েছিল। কিন্তু জিন একটু পরে ধরা খেয়ে যায় আর হাতাহাতি শুরু হয়ে যায়। শেষে ইয়োসুক এসে জিনের মুখ চেপে ধরে আর তাকে অজ্ঞান করে দেয়। পরদিন সকালে জিনের ঘুম ভাঙলে সে নিজেকে টেবিলেই দেখে, মানে ঠিক যেখানে সে আগের রাতে ঘুমিয়েছিল ইনিশিয়ালি, ঠিক সেখানে। উঠে রুমে তাকাতে ইয়োসুককে বিছানায় দেখে সে। এরপর দৌড়ে যে সে বাথরুমে নিজেকে লক করে নেয়। এতে ইয়োসুক উঠে এসে দরজা ধাক্কাতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে তোমার, তুমি বাথরুমে নিজেকে লক করলে কেন? এতে জিন আগের রাতে সব কথা ইয়োসুককে বলে।
এতে ইয়োসুক বলে, তুমি কি আবার স্বপ্ন দেখেছো? জিন জোর দিয়ে বলতে থাকে, না আমি জানি আমি কি দেখেছি। এবার ইয়োসুক উত্তর দেওয়া বন্ধ করে দিলে জিন একটা পাইপ নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। তখন ইয়োসুক হঠাৎ পেছন থেকে এসে জিনকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। সে জিনকে বলতে থাকে, কালকে তুমি ওষুধ খেয়েছিলে বলো? তখন জিনের মনে পড়ে, সত্যিই তো, সে তো কাল ওষুধ খায়নি। তাই সে এবার শান্ত হয়ে বসে। ইয়োসুক তাকে ওষুধ খাইয়ে বাইরে চলে যায়। এবার জিন পড়তে বসার জন্য টেবিলে যায়, কিন্তু সে সেখানে একটা পেন্সিলের ভাঙা শীষ দেখতে পায়। এবার তো তার কাছে সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, মানে কিছুই তার স্বপ্ন বা ওষুধ না খাওয়ার এফেক্ট নয়, এই সব কিছু বাস্তবেই হচ্ছিল। আর ইয়োসুক আর যেই হোক না কেন, তার দাদা ইয়োসুক তো একেবারেই নয়। এবার সে তার মাকে সব খুলে বলে যে ইয়োসুক কি করেছে ব্লাবলা। এতে তার মাও ভয় পেয়ে যায় আর তার বাবার সাথে এই ব্যাপারে কথা বলবে জানে। কিন্তু জিন বলে, না এখনই নয়, আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে। সেদিন রাতেই জিন লুকিয়ে তার মাকে কারোর সাথে ফোনে কথা বলতে শোনে। কান পাতলে সে বুঝতে পারে তার মা কাউকে বলছে যে জিন সব বুঝে ফেলেছে, মানে এই পুরো ফ্যামিলিটাই নকল। যাদের সে নিজের মা বাবা দাদা বলে জানতো তারা সবাই তার ফ্যামিলি হওয়ার নাটক করছে। এটা জেনে তো জিনের মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। জিন এবার তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, কিন্তু তার মায়ের সন্দেহ হয় জিন মেবি তার কথা শুনছে। জিন কোথায় চেক করার জন্য এরপর সে জিনের রুমে যায়। জিন কোনো মতে ম্যানেজ করে তার আগে বিছানায় শুয়ে পড়েছিল। তার মা রুম থেকে বেরোনোর সাথে সাথেই জিন জানলা দিয়ে লাফ মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এতে সে চোটও পায়, বাট পালানোর সময় তার সামনে এসে পড়ে তার নকল বাবা। এরপর তার নকল মাও বাড়ি থেকে বেরিয়ে আসে। নকল বাবা তাকে আটকানোর চেষ্টা করলে সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নকল মা এবার জিনের পিছে গুন্ডা পাঠায় তাকে ধরে আনার জন্য, বাট জিন কোনো মতে পুলিশ স্টেশন পৌঁছে যায় সেফলি। এবার জিন পুলিশকে সবকিছু খুলে বলে, এই নকল ফ্যামিলি সাজার সব বিষয়। এবার পুলিশ নিজেদের ডাটাবেস থেকে জিনের ডিটেলস খুঁজে বের করে। তারা জিনকে জানায় যে, স্যার আপনার জন্ম তো 1977 সালে আর আপনার এজ 41। এতে জিন বলে, এটা কিভাবে পসিবল, আমার এজ তো 21। তখন পুলিশ বলে, আচ্ছা তবে এটা কোন সাল চলছে বলুন তো? জিন এবার বলে 1997। তখন পুলিশ ক্যালেন্ডার দেখিয়ে বলে, না এটা 1997 নয়, এটা 2017 সাল। জিনের এবার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। পাশে তাকে লক্ষ্য করে কিছু ছেলে তার ভিডিও করতে লেগেছে। টিভিতে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়। এবার জিন আয়নার সামনে যায় আর হতবাক হয়ে যায়। টুইস্ট কিন্তু এখনো শেষ হয়নি। কনফিউজ জিন আবার সেই বাড়িতে ফিরে যায়। বাড়িতে সেই ছোট রুমটা থেকে রেডিওর আওয়াজ শুনতে পায়, আর সেই রুমে ঢুকে জিন দেখে রুমটা এখন একটা ক্রাইম সিনে বদলে গিয়েছে। এবার একে একে তার নকল ফ্যামিলি তার সামনে এসে দাঁড়ায়। ইয়োসুক এবার বলতে থাকে, এই রুমে 20 বছর আগে একজন টিনেজ মেয়ে আর তার মাকে খুন করা হয়েছিল। পুলিশ অনেক তদন্ত করেও যখন কিছু উত্তর পায় না তখন কেসটা ঠান্ডা হয়ে যায়। এই কারণেই ভিকটিমের পরিবার থেকে নকল ইয়োসুককে হায়ার করা হয় তদন্ত করার জন্য। ইয়োসুক তদন্ত করতে করতে বুঝতে পারে জিনই সেই খুনি। দাঁড়াও, টুইস্ট কিন্তু এখনো শেষ হয়নি। এবার সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখানো হয় জিনকে তুলে নিয়ে গিয়ে কিভাবে টর্চার করা হচ্ছে যাতে সে নিজের সব অপরাধ স্বীকার করে নেয়। কিন্তু জিন নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করতে থাকে। এই কারণেই তোমরা দেখেছিলে জিন মাঝে মধ্যে কাউকে টর্চার করার স্বপ্ন দেখত। আসলে সে নিজের অতীতের ফ্ল্যাশব্যাকই কিন্তু বারবার দেখতে পেত। যাই হোক, এরপর জিনের নকল বাবাকে ইয়োসুক নিয়ে আসে, যার আসল নাম মিস্টার পার্ক, এবং সে একজন সাইকোলজিস্ট। তো সেই ইয়োসুককে জানায় যে অনেক সময় কোনো স্মৃতি খুবই পেইনফুল হলে মানুষের ব্রেন সেটা ভুলে যায়, আর তাই জিনেরও মেবি কিছু মনে নেই। তাই তারা ঠিক করে জিনকে হিপনোটাইজ করে তারা আবার 1997 নিয়ে যাবে আর সব ঘটনা রিক্রিয়েট করবে। এতে হতে পারে জিনের সব মনে পড়ে যাবে। সব প্ল্যান মতোই চলছিল, কিন্তু সেদিন রাতে ইয়োসুককে তুলে নিয়ে গেলে প্ল্যানে জল পড়ে যায়। আসলে ইয়োসুককে ফ্রড কেসে সেদিন পুলিশ তুলে নিয়ে গিয়েছিল আর 19 দিন সে জেলে ছিল। আর সেই বন্ধ রুমে জিন যে আওয়াজগুলো পেত তার কারণ ছিল মেনলি সেখানে অন্য ইনভেস্টিগেটরদের কাজে লাগিয়ে রাখা ছিল। তো এরপরের কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ইয়োসুক গাড়ি করে জিনকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল, কিন্তু জিন আবারও নিজেকে নির্দোষ বলে ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ইয়োসুকও জিনকে ধরার চেষ্টা করতে থাকে। এভাবে একটা পর্যায়ে ইয়োসুকের গাড়ি একটা গাছে ধাক্কা খায় আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে জিনকেও একটা ট্রাক এসে ধাক্কা মেরে দেয়, আর যার ফলে তার সব ভুলে যাওয়ার স্মৃতি ফিরে আসে। এবার মুভি আবার 1997 শিফট হয়, আর মুভির শুরুতে দেখানো সিন আবার ফিরে আসে। জিন তার আসল মা বাবা দাদার সাথে ছিল, কিন্তু হঠাৎই একটা কার অ্যাক্সিডেন্টে তার মা বাবার মৃত্যু হয়ে যায়, আর তার দাদা ইয়োসুক কোমায় চলে যায়। তার দাদা মানে আসল ইয়োসুকের সার্জারি করবার জন্য তার টাকার প্রয়োজন ছিল,
কিন্তু 1997 অর্থনীতির অবস্থা অনেক খারাপ থাকায় সেই সময় টাকা জোগাড় করা অনেক কঠিন ছিল। জিন অনলাইনে কাজ খোঁজার ট্রাই করতে থাকে, আর তখন এক আননোন লোক তার মেসেজ করে বলে যদি জিন তার বউকে মেরে ফেলতে পারে তবে জিন যত টাকা চাইবে সে তাই দেবে। বাট জিন যেন বাড়িতে থাকা ছোট বাচ্চা দুটোকে একদম টাচ না করে। হতাশ জিনের কাছে নিজের দাদাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। সময় মতো সে সেই বাড়িতে পৌঁছে যায়, কিন্তু জিনের বিবেক তাকে এই কাজে বাধা দিতে থাকে, ফলে সে কিছু না করে ফিরে চলে আসছিল। বাট তখন মা মেয়ে জিনকে দেখে ফেলে আর প্রচন্ড চিৎকার করতে থাকে। জিন উত্তেজিত হয়ে পড়ে আর মা মেয়েকে মেরে ফেলে। তখনই একটা ছোট বাচ্চা রুম থেকে বেরিয়ে আসে। জিন তাকে কিছু করে না, তাকে রুমে ফিরে যেয়ে 1 থেকে 100 গুনতে থাকতে বলে। বেরিয়ে আসার সময় ফটো দেখে জিন রিয়েলাইজ করে এই ফ্যামিলি তো সেই ডক্টরের যে তার দাদার চিকিৎসা করছে। এরপর জিন সেই ডক্টরের কাছে যায় কেন সে এমন করলো জানার জন্য। ডক্টর জানায় পয়সার অভাবে কিভাবে তার ফ্যামিলি পথে বসতে যাচ্ছিল, তাই সে চেয়েছিল তার স্ত্রীকে মেরে তার নামের সব ইন্স্যুরেন্সের টাকা তুলে নিতে। কিন্তু জিন তার মেয়েকেও মেরে ফেলেছে, তাই ডক্টর জিনের দাদাকেও মেরে ফেলবে। এই শুনে ডক্টর আর জিনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে অ্যাক্সিডেন্টালি জিন ডক্টরকে ছাদ থেকে ফেলে দেয়। এরপর মুভি আবার প্রেজেন্টে ফিরে আসে আর জিন নিজেকে হসপিটালে দেখতে পায়। এরপর সেই ছেলেকেও সেখানে দেখা যায় যে নকল ইউসুক সেজেছিল। সে এবার বিষ দিয়ে জিনকে মেরে ফেলতে যায়, কিন্তু তখনই জিন বলে ওঠে তার সব মনে পড়ে গেছে। এবার কাহিনীর আর এক বড় রহস্য সামনে আসে। এই যে নকল ইউসুক আর কেউ নয় বরং সেই ছোট বাচ্চা যাকে জিন সেদিন ছেড়ে দিয়েছিল। নকল ইউসুক এবার বলে কিভাবে তার মা বাবা দিদি মারা যাবার পর তার আত্মীয়রা তার সব পয়সা কেড়ে নেয় আর অনাথ আশ্রমে তাকে রেখে আসে। সে এরপর বলতে থাকে সেদিন রাতে তুমি আমাকেও কেন মেরে ফেললে না, কেন তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। এরপর সে জিনকে প্রশ্ন করে এই মার্ডার কি তার বাবা প্ল্যান করেছিল। জিন এতে মিথ্যে বলে আর সব দোষ নিজের ওপর নিয়ে নেয়, কারণ সে অলরেডি এত বছর ধরে কষ্ট পাচ্ছে, তো জিন তাকে আরো নতুন করে কষ্ট দিতে চায়নি। কিন্তু ছেলেটি তা বিশ্বাস করে না, কারণ ছেলেটি এত বছর ধরে ইনভেস্টিগেট করছে, তো সে তো ইন্স্যুরেন্সের কাগজপত্র দেখেছেই, সবকিছু তার আন্দাজে ছিল। বাট শিওর হওয়ার জন্য সে এতদিন ধরে জিনের পিছে পড়েছিল। এরপর ছেলেটি সেখান থেকে বেরিয়ে গেলে জিন সেই বিষ নিজের শরীরে ইনজেক্ট করে দিয়ে নিজেকে শেষ করে দেয়, কারণ সে বুঝতে পারে কিভাবে তার জন্য একটা ছোট বাচ্চার জীবন নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে ছেলেটি যেহেতু জেনে যায় সেদিন কে তার ফ্যামিলিকে খুন করেছিল, তো সেও হসপিটালের জানলা থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। আর শেষে দেখানো হয় কার অ্যাক্সিডেন্টের আগে জিনরা পার্কে ঘুরতে গিয়েছিল, আর সেখানে সেই বাচ্চার সাথে তার দেখা হয়েছিল। আর কোথাও না কোথাও তখন থেকেই তার কানেক্ট হয়ে গিয়েছিল, যা আজ সারা জীবনের জন্য একই সাথে শেষ হয়ে গেল। কেউ নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য বউকে বলি দিতে যায়, তো কেউ নিজের দাদাকে বাঁচানোর জন্য অন্যের পরিবারকে শেষ করতে যায়, আবার কেউ সারা জীবন বুকে যন্ত্রণা চেপে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে যায়। এই ছিল আজকের মুভির গল্প। এবার আসি রেটিং এ। তো সরাসরি 5 আউট অফ 5 স্টার। এতে যেমন টুইস্ট ছিল তেমনই মাইন্ড ব্লোয়িং মিস্ট্রি, কষ্টের দৃশ্য, দুঃখের বর্ণনা সব একদম দারুণ ছিল। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। কল মুভিটি না দেখে থাকলে দেখে নিতে পারো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ভিডিওগুলোকে বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।